আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতি ইউরোপীয় সংহতি পুনর্ব্যক্ত করবেন ফরাসি প্রেসিডেন্ট। সাগরে উত্তর কোরিয়ার একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। ইরানের সাথে উত্তেজনা, মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র। ইন্দোনেশিয়ায় ভূমিধসে ২৩ সেনা সদস্য নিহত। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতি ইউরোপীয় সংহতি পুনর্ব্যক্ত করবেন ফরাসি প্রেসিডেন্ট। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ বুধবার প্যারিসে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নেতাদের সাথে একটি কার্যকরী মধ্যাহ্নভোজে অংশ নেবেন বলে মঙ্গলবার তার কার্যালয় জানিয়েছে। প্রেসিডেন্ট দফতরের এক বিবৃতিতে বলা হয়, ম্যাক্রঁ ইউরোপীয় সংহতি এবং ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত করবেন। এই বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খনিজ সম্পদ সমৃদ্ধ আর্কটিক দ্বীপ গ্রিনল্যান্ড দখলের হুমকি থেকে সরে আসেন। গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। ম্যাক্রোর কার্যালয় জানায়, বৈঠকে আর্কটিক অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবং গ্রিনল্যান্ডের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নিয়ে আলোচনা হবে, যা ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়ন সমর্থন দিতে প্রস্তুত। রাশিয়ার হুমকি এবং গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের উচ্চাকাঙ্ক্ষার প্রেক্ষাপটে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এবং গ্রিনল্যান্ডের নেতা ইয়েন্স ফ্রেডেরিক নিলসেন চলতি সপ্তাহে ইউরোপীয় মিত্রদের সঙ্গে ধারাবাহিক আলোচনা করছেন। এর অংশ হিসেবে তারা হামবুর্গ ও বার্লিনে বৈঠকের পর বুধবার প্যারিস সফরে যাচ্ছেন। চলতি মাসের শুরুতে ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি দেন এবং তার বিরোধিতা করলে ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন সহ ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের কথাও বলেন। তবে গত সপ্তাহে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সাথে বৈঠকের পর ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকি থেকে সরে আসেন। সাগরে উত্তর কোরিয়ার একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। পিয়ংইয়ংকে মোকাবেলো যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল পুনর্বিন্যাস নিয়ে ওয়াশিংটন ও সিউলের আলোচনার মধ্যেই জাপান সাগরের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। মঙ্গলবার এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান অভিযোগ করেছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানায়, স্থানীয় সময় বিকেল ৩:৫০ উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের কাছাকাছি এলাকা থেকে পূর্ব উপকূলের দিকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। ধারণা করা হচ্ছে এগুলো স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা প্রায় ৩৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সাগরে পতিত হয়। জাপানের কোস্টগার্ড পৃথকভাবে জানায়, উত্তর কোরিয়া থেকে ছোড়া সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে, যা কয়েক মিনিট পর সাগরে পড়ে। জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি বলেন, এসব ক্ষেপণাস্ত্র জাপানের জন্য কোনো সরাসরি হুমকি তৈরি করেনি। জাপানি কর্তৃপক্ষের মতে ক্ষেপণাস্ত্রগুলোর সর্বোচ্চ উচ্চতা ছিল প্রায় ৮০ কিলোমিটার। দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল সিকিউরিটি অফিস এক বিবৃতিতে উত্তর কোরিয়াকে অবিলম্বে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বন্ধের আহ্বান জানিয়ে একে উস্কানিমূলক কর্মকাণ্ড এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন বলে নিন্দা করেছে। ইরানের সাথে উত্তেজনা, মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আশা করছেন শক্তি প্রয়োগের প্রয়োজন হবে না। যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও এর স্ট্রাইক গ্রুপ পশ্চিম ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আওতাধীন এলাকায় প্রবেশ করেছে। এতে রণতরীটি ইরানের উপর দ্রুত আঘাত হানার সক্ষম অবস্থানে চলে এসেছে। নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স ও সিএনএনকে মার্কিন কর্মকর্তারা জানান, এই বহরে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রে সজ্জিত একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারও রয়েছে। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া তথ্যে মার্কিন সামরিক কর্মকর্তারা বলেন, হোয়াইট হাউস নির্দেশ দিলে ১ থেকে ২ দিনের মধ্যেই এই রণতরী থেকে অভিযান চালানো সম্ভব।
CNN জানায়, নতুন অবস্থানের ফলে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যে কোনো মার্কিন অভিযানে দ্রুত সহায়তা দিতে পারবে USS আব্রাহাম লিঙ্কন। এই সামরিক সমাবেশ এমন এক সময় ঘটছে যখন মার্কিন গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের নেতৃত্ব সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে। নিউ ইয়র্ক টাইমসের উদ্ধৃত সূত্রগুলো বলছে, যদিও এই মূল্যায়ন ট্রাম্পের কাছে উপস্থাপন করা হয়েছে, তবু প্রশাসন শেষ পর্যন্ত কী পদক্ষেপ নেবে তা এখনও স্পষ্ট নয়। ইন্দোনেশিয়ায় ভূমিধসে ২৩ সেনা সদস্য নিহত। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় ভূমিধসে আটকা পড়ে ২৩ সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার ২৭ জানুয়ারি দেশটির নৌবাহিনীর একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। গত শনিবার ভোরে জাভার বান্দুং বারাত অঞ্চলের পাসির লাঙ্গু গ্রামে ভূমিধসের ঘটনাটি ঘটে। এর একদিন আগে থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতের ফলে এই ভূমিধস হয়। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ পূর্বে পাহাড়ি এলাকায় গ্রামটি অবস্থিত। নৌবাহিনীর মুখপাত্র ফার্স্ট অ্যাডমিরাল তুঙ্গুল জানিয়েছেন, শনিবার ইন্দোনেশিয়া পাপুয়া নিউগিনি সীমান্তে টহল দলের প্রশিক্ষণ অনুশীলনের সময় ভূমিধস ঘটে। এ সময় ২৩ জন সেনা সদস্য আটকা পড়েন। তিনি বলেন, ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস হয়েছে। ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি বলেন, মঙ্গলবার বিকেল পর্যন্ত ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে এবং ৪২ জন এখনও নিখোঁজ রয়েছেন। তবে এদের মধ্যে নিহত সেনা সদস্যদের সংখ্যা অন্তর্ভুক্ত কিনা তা এখনও স্পষ্ট নয়। নিখোঁজদের খুঁজে বের করার জন্য কমপক্ষে ৮০০ উদ্ধারকারী সামরিক ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং উদ্ধার কাজে ৯টি খনন যন্ত্র ব্যবহার করা হচ্ছে। আব্দুল মুহারি বলেন, ক্ষতিগ্রস্ত গ্রামের ৬৮৫ জন বাসিন্দাকে স্থানীয় সরকারি ভবনে নেওয়া হয়েছে। গত সপ্তাহে ইন্দোনেশিয়ার বেশ কয়েকটি অংশ বন্যার কবলে পড়ে, যার মধ্যে জাকার্তা, পশ্চিম জাভা ও মধ্য জাভার কিছু শহর অন্তর্ভুক্ত রয়েছে।